দর্শক আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছে আমি রুবায়েত হাসান। আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম। গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনের খসড়া চূড়ান্ত, ভোট বাতিল সহ নির্বাচন কমিশনের ক্ষমতা বৃদ্ধি। চানখারপুলে 6 জনকে হত্যা মামলার বিচার শুরু, প্রথম দিন শহীদ আনাসের মা এবং বাবার সাক্ষ্য। মালয়েশিয়ায় প্রধান উপদেষ্টাকে লাল গালিচা সংবর্ধনা, আগামীকাল 2 দেশের আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক। রাজধানীর মৌচাকে প্রাইভেট কারে পাওয়া নিহত 2 জনের বাড়ি নোয়াখালী, কারণ উদ্ঘাটনে তদন্ত। দর্শক এবারে পুরো আয়োজন। গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধনের খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। এতে নির্বাচন বাতিলের বিষয়ে ইসির ক্ষমতা বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। এটা চূড়ান্ত হলে নির্বাচনে কোনো আসনে ভোট নিয়ে প্রশ্ন উঠলে ওই আসনের পুরো ভোটই বাতিল করতে পারবে নির্বাচন কমিশন। ইভিএম বাতিল এবং আইনশৃঙ্খলা বাহিনীতে সশস্ত্র বাহিনীকে যুক্ত করার বিধান রাখা হয়েছে। সোমবার সকালে আগারগাঁও নির্বাচন ভবনে আরপিও সংস্কারে একগুচ্ছ সুপারিশ চূড়ান্ত করতে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে মুলতবি বৈঠক শুরু হয়। প্রায় 7.5 ঘন্টার বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, আগামী নির্বাচনে আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞায় সেনা, নৌ, বিমান বাহিনী ও কোস্টগার্ডকে সংযুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে ইসি। বিলুপ্ত করা হয়েছে ইভিএম। যেহেতু ইভিএম এর ব্যবহার হবে না মর্মে আমরা ইতোপূর্বেই কমিশন সভায় সিদ্ধান্ত নিয়েছি, ইভিএম সংক্রান্ত যাবতীয় প্রভিশন বিলুপ্ত করা হয়েছে। অনিয়মের সাথে জড়িত নির্বাচন কর্মকর্তাদের শাস্তি 3 কর্মদিবসের মধ্যে সম্পন্ন করার বিধান রাখা হয়েছে। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচন ঠেকাতে ফিরিয়ে আনা হয়েছে না ভোট। যদি কোথাও একজন প্রার্থী হয়, বিনা ভোটে নির্বাচিত হবে না। সার্বিকভাবে না ভোট নয়, যদি কোনো কনস্টিটিউয়েন্সিতে মাত্র একজন ক্যান্ডিডেট হয় তাকেও নির্বাচনে যেতে হবে, তার বিপক্ষে না প্রতিদ্বন্দ্বিতা করবে। নির্বাচন কমিশনার জানান, ভোটে অনিয়ম হলে এক বা একাধিক কেন্দ্র অথবা পুরো আসনের ভোট বাতিল করতে পারবে ইসি। নির্বাচন কমিশন অবস্থা বুঝে নির্বাচন স্থগিত করা, এক বা একাধিক বা সমস্ত কনস্টিটিউয়েন্সির একইভাবে ফলাফল, এক বা একাধিক বা সমস্ত কনস্টিটিউয়েন্সির ফলাফল বাতিল করতে পারবে। হলফনামায় মিথ্যা তথ্য দিলে ইসি প্রার্থীর বিরুদ্ধে 5 বছর পর্যন্ত ব্যবস্থা নিতে পারবে। চলে যেতে পারে নির্বাচিত সংসদ সদস্যের পদও। যদি হলফনামায় কোনো ধরনের অত্যুক্তি, বিচ্যুতি, মিথ্যা তথ্য যদি হয়, তাহলে তদন্ত করে রিকল করে প্রয়োজনে তার ক্যান্ডিডেচার ক্যান্সেল করা হবে এবং নির্বাচিত এমপিও হতে পারেন, আইনের আওতায় আসতে পারেন এবং তার পদ চলে যেতে পারে। ব্যক্তি এবং প্রতিষ্ঠান থেকে 50 লাখ টাকা পর্যন্ত অনুদান নিতে পারবে প্রার্থীরা। জোটবদ্ধভাবে নির্বাচন করলেও দলীয় প্রতীকে প্রার্থীদের ভোট করতে হবে বলে জানান তিনি। এটাকে 50 লক্ষ করা হয়েছে উভয় ক্ষেত্রেই, তবে শর্ত দেওয়া হয়েছে যে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে এই ট্রানজ্যাকশনটা হতে হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তির ট্যাক্স রিটার্নে এটা দেখাতে হবে। এদিকে 143টি দলের নিবন্ধন আবেদন যাচাই বাছাই করে 22টিকে প্রাথমিক তালিকায় রেখেছে ইসি। বাকি 121টি রাজনৈতিক দলের আবেদন অযোগ্য বিবেচিত হয়েছে বলে জানিয়েছেন ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। 22টি আপাতত দৃষ্টে সঠিক বলে উইথ ফ্লেক্সিবিলিটি পাওয়া গেছে। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়ন এবং সংস্কার ছাড়া জাতীয় নির্বাচনে যাবে না জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সোমবার রাজধানীর বাংলা মোটরে দলের কার্যালয়ে গণমাধ্যমকে একথা বলেছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। 300 আসনে প্রার্থী দেওয়ার সক্ষমতা এনসিপির রয়েছে বলেও দাবি করেছেন আক্তার। সনদ কার্যকর করা ছাড়া বাংলাদেশে নির্বাচন হবে না। যদি বাংলাদেশে জুলাই সনদের কার্যকারিতার জায়গাটা অস্পষ্ট থেকে যায়, তাহলে সে নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রকে সুরক্ষা দিতে পারবে না। এ কারণে নির্বাচনের প্রস্তুতির পূর্বেই জাতীয় নাগরিক পার্টি সংস্কার যে বাংলাদেশে বাস্তবায়ন করা হলো সেই বিষয়টা নিশ্চিত করতে চাই। যখন জুলাই সনদের কার্যকারিতার জায়গাটা নিশ্চিত করা সম্ভবপর হবে, তারপরেই আমরা নির্বাচনের বিষয়গুলোতে আমাদের মনোযোগ নিবদ্ধ করব।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার প্রথম ধাপ হচ্ছে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সরকার গঠন করা। সোমবার নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি আরও বলেছেন, জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করলেও সামনে অনেক চ্যালেঞ্জ থাকবে, সেগুলো মোকাবিলা করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। স্বৈরাচার পালিয়ে গেলেও সরকারের প্রতিটি সেক্টর ধ্বংস করে গেছে বলেও মন্তব্য করেছেন তিনি। প্রত্যেককে আমাদের সচেতন থাকতে হবে, আমাদের দ্বারা যাতে এমন কোনো কাজ না হয়। শুধু নওগাঁ না, 64টি জেলার 872,000 গ্রামের প্রত্যেকটি নেতাকর্মীকে সচেতন থাকতে হবে, এমন কাজ যাতে না হয় যাতে করে দল ক্ষতিগ্রস্ত হয়, জনগণের আস্থা বিশ্বাস নষ্ট হয়। এই ঘুঘুরা যাতে আসতে না পারে, এই দলের স্বার্থকে নিজের স্বার্থে ব্যবহার করার জন্য সুযোগ না পায়, এই খেয়াল আপনাদেরকে রাখতে হবে। দেশের মাত্র 12 ভাগ মানুষ বিএনপিকে ভোট দিতে চায় বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। সোমবার রাজশাহীতে ছাত্র যুব গণ অধিকার পরিষদ মহানগর ও জেলা শাখা আয়োজিত গণসমাবেশে অংশ নিয়ে নূর বলেন, দেশের 48 ভাগ মানুষ এখনও সিদ্ধান্ত নেননি আগামী জাতীয় সংসদ নির্বাচনে কাকে ভোট দেবেন। তিনি বলেন, পুরনো দলের রাজনীতি দিয়ে এই দেশ চলবে না, তরুণরাই তাদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করবে। মাত্র 12% মানুষ বিএনপিকে ভোট দিতে চায়, 10% মানুষ জামাতকে ভোট দিতে চায়, তাহলে 22%। আর বাকি ভোটাররা, বিশেষ করে 48% মানুষ সিদ্ধান্ত নেয় না কাকে ভোট দেবে, 14% মানুষ বলতে চায় না কাকে ভোট দেবে। জুলাই গণঅভ্যুত্থানের সময় 5 আগস্ট রাজধানীর চানখারপুলে 6 জনকে হত্যার ঘটনায় ডিএমপি সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ পুলিশের 8 সদস্যের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। প্রথম দিন সাক্ষ্য দিয়েছেন নিহত শিক্ষার্থী আনাসের মা ও বাবা। সাক্ষ্য গ্রহণ শুরু হওয়া এটি আন্তর্জাতিক ট্রাইব্যুনালের দ্বিতীয় মামলা। 2024 সালের 5 আগস্ট অগ্নিগর্ভ রাজধানীর চানখারপুল। দফায় দফায় সংঘর্ষ ও গুলিতে রণক্ষেত্র পুরো এলাকা। একদিকে সরকার বিরোধী ছাত্র জনতা, অন্যদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এক পর্যায়ে পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে আসে, কিন্তু এরই মধ্যে গুলিতে প্রাণ হারান শাহরিয়ার খান আনাজ সহ 6 আন্দোলনকারী। এ ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলার 8 আসামির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সোমবার সাক্ষ্য গ্রহণ হয়। সাক্ষ্য দেন নিহত আনাসের বাবা শাহরিয়ার খান পলাশ। আনাসের মাও সাক্ষ্য দিয়েছেন। তারা আন্দোলনে তাদের সন্তানের অংশগ্রহণ ও হত্যাকাণ্ডের বর্ণনা দেন। পড়ে শোনান আনাসের লেখা চিঠি, যাতে শহীদ আনাস লিখেন তিনি মায়ের কথা অমান্য করে মিছিলে যাচ্ছেন। ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার সহ 3 বিচারপতির আদালতে দিনের শুরুতে সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর। তিনি হত্যাকাণ্ডের বিষয়ে তদন্তের বিভিন্ন দিক তুলে ধরেন, পরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন। বিভিন্ন ডকুমেন্টের মাধ্যমে, পুলিশের ইন্টারনাল কমিউনিকেশনের মাধ্যমে এই ছাত্র জনতাকে হত্যা করার যে নির্দেশনা, সেগুলো আমরা দাখিল করেছি। এই সব কিছুর মাধ্যমে আসামিদের বিরুদ্ধে অকাট্যভাবে প্রমাণ করার মতো সাফিসিয়েন্ট ম্যাটেরিয়াল প্রসিকিউশনের হাতে আছে, যেগুলোর মাধ্যমে আসামিদের অপরাধ প্রমাণিত হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, হত্যাকাণ্ডে জড়িত সবাইকে বিচারের মুখোমুখি করা হবে। যারা মনে করেছিলেন যে বাংলাদেশে গণহত্যা চালিয়ে পার পাওয়া যাবে, যারা মনে করেছিলেন পরবর্তীতে প্রতিবিপ্লব ঘটাবেন অথবা অন্য কোনোভাবে এই বিচারটাকে বানচাল করার চেষ্টা করা যাবে, তাদের জন্য ক্লিয়ার মেসেজ, যারা অপরাধ করেছেন তারা কেউ ছাড় পাবেন না। বিচারের প্রক্রিয়া কোনো অবস্থাতেই বন্ধ হবে না। চানখারপুলে হত্যাকাণ্ডের মামলায় গ্রেপ্তার 4 আসামি শাহবাগ থানার বরখাস্ত সাবেক ওসি আরশাদ হোসেন, কনস্টেবল মোহাম্মদ সুজন, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলামকে ট্রাইব্যুনালে আনা হয়। ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 4 আসামি পলাতক রয়েছেন। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। 3 দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় সোমবার সন্ধ্যা 7টা 50 মিনিটে বিমান বাংলাদেশ
এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি কুয়ালালামপুর পৌঁছান। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিয়ান ইসমাইল প্রধান উপদেষ্টাকে স্বাগতও জানিয়েছেন। বিমানবন্দরে তাঁকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। এর আগে প্রধান উপদেষ্টা এবং তার সফর সঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি দুপুর 2টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে ডক্টর মোহাম্মদ ইউনুস এই সফর করছেন। সফরকালে তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি একাধিক উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেবেন। রাজধানীর মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেলের পার্কিংয়ে প্রাইভেট কারের ভেতর পাওয়া নিহত দুজনের বাড়ি নোয়াখালীর চাটখালীর ধোবাতলিতে। একজন কার চালক জাকির হোসেন, আরেকজনের নাম মিজান। দুজনের মৃত্যুর কারণ উদ্ঘাটনে কাজ করছে পুলিশ ও একাধিক গোয়েন্দা সংস্থা। 10 আগস্ট ভোর 5:40 সিসিটিভি ফুটেজে দেখা গেছে ধীরে ধীরে বেসমেন্ট 2তে ঢুকছে একটি প্রাইভেট কার। এ সময় গাড়িটির ভেতরে ছিলেন 3 জন। গাড়ির মালিক সৌরভ, চালক জাকির ও সঙ্গী নিজাম। গাড়ি পার্ক করে বেরিয়ে যান গাড়ির মালিক সৌরভ। ঘন্টার পর ঘন্টা একই জায়গায় দাঁড়িয়ে থাকা গাড়িটি নজরে আসে নিরাপত্তা কর্মীদের। সোমবার বেলা 11টার দিকে কাছে যেতেই ভেতর থেকে বের হয় তীব্র দুর্গন্ধ। গাড়িটি তখন তালাবদ্ধ। 12 ঘন্টা 24 ঘন্টা যখন পেরিয়েছে গাড়িটা কেন যাচ্ছে না, তখন আমরা রেজিস্টার খাতায় চেক করি দেখে যে আজকে আমাদের সিকিউরিটি ইনচার্জ উনি নিজে গিয়ে ওখানে দেখলো যে 2 জন লোক শুয়ে আছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় র্যাব, পুলিশ ও সিআইডি। লক ভেঙে ভেতর থেকে বের করা হয় দুজনের মরদেহ। প্রচণ্ড গরমে মরদেহ পচে গেছে। পুলিশ জানায় এটি পরিকল্পিত হত্যা নাকি অন্য কোনো ঘটনা তা জানা যাবে তদন্তের পর। সিসি ক্যামেরা থেকে শুরু করে আমাদের যে টুলসগুলো আছে আমরা ব্যবহার করে আমরা এটা ফুল থরলি একটা ইনভেস্টিগেশন করতেছি। করার পরে আসলে বুঝতে পারবো এটার কি হয়েছে। মৌচাকের এই মেডিকেল বেসমেন্টে দুজনের মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক ও নানা গুঞ্জন। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। স্বাস্থ্য খাতে অব্যবস্থাপনা এবং রোগীদের ভোগান্তি দূর করতেই সরকার আন্তরিক, তবে এতে সময় লাগবে বলে জানিয়েছেন বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে দাবি আদায়ে সোমবার টানা 5ম দিনের মতো বরিশাল ব্লকেট কর্মসূচি পালন করেছে ছাত্র জনতা। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ সারা দেশে স্বাস্থ্য খাতে অব্যবস্থাপনা, রোগীদের ভোগান্তি ও হয়রানির প্রতিবাদে সোমবার টানা 5ম দিনের মতো বিক্ষোভ করে আন্দোলনকারীরা। নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বিক্ষোভকারীরা ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করলে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। আন্দোলনকারীরা বলেন, বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ দেশের স্বাস্থ্য ব্যবস্থা সংস্কারে দীর্ঘদিন আন্দোলন চালিয়ে আসলেও কোনো সমস্যারই সমাধান হচ্ছে না। স্বাস্থ্য উপদেষ্টা তিনি ওই ঢাকাতে এসি রুমে বসে বিবৃতি দিবে, লোক পাঠাবে, ক্যামেরা দিয়ে দেখবে, আমরা উই ডোন্ট কেয়ার। তাকে নিজে আসতে হবে, সচক্ষে দেখতে হবে, সংস্কার করতে হবে। অনেক মাস হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে, আমরা এই পরিচালকের উপর আস্থা হারিয়ে ফেলেছি। আমাদের যে দাবি তারা মানছে না এবং পরবর্তীতে আমাদের দাবি আরো প্রখর হবে এবং যতক্ষণ অবধি হচ্ছে তাদের কোনো সঠিক সিদ্ধান্ত আমাদের কাছে না পৌঁছাচ্ছে এভাবে আন্দোলন চলতে থাকবে। টানা আন্দোলনের পরিপ্রেক্ষিতে সোমবার বেলা 11:30টায় সংবাদ সম্মেলন করে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। এ সময় হাসপাতালের পরিচালক জানান, দাবির বিষয়ে স্বাস্থ্য উপদেষ্টা সহ সংশ্লিষ্টরা ইতিবাচক, তবে প্রক্রিয়াগুলো সম্পন্ন করতে কমপক্ষে 3 মাস সময় লাগবে। এই ব্যাপারে স্বাস্থ্য উপদেষ্টা, স্বাস্থ্য সহকারী উপদেষ্টা, স্বাস্থ্য সচিব, ডিজি হেলথ সবার সাথে আমার একাধিকবার কথা হয়েছেন এবং ওনারা আমাদেরকে অ্যাসিওর করেছেন যে যত দ্রুত সম্ভব এই প্রকিউরমেন্ট প্রসেসটা দিয়ে দিবেন। তারপরে ডক্টর, স্পেশালিস্ট ডক্টর, এগুলো ওনারা আস্তে আস্তে দিবেন, এটা ওনারা আমাকে অ্যাসিওর করেছেন। তিনি জানান, এরই মধ্যে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে 4 জন চিকিৎসক নতুন পদায়ন হয়েছে। দীপ্ত, বার্তা কক্ষ। গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় গ্রেপ্তার 7 আসামির রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে তাদের।
এদের মধ্যে শাহজালাল নামের এক আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে। সোমবার দুপুরে কড়া নিরাপত্তায় 7 আসামিকে গাজীপুরের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত 3-এর বিচারক ওমর হায়দারের আদালতে তোলা হয়। পুলিশের 2 দিনের রিমান্ড শেষে তাদেরকে আদালতে নেওয়া হয়, আর পরে আদালত শাহজালাল সহ সব আসামিদের জেল হাজতে প্রেরণ করে। গত 7 আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যায় চান্দনা চৌরাস্তা এলাকায় খুন হন আজকের পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিন। এই ঘটনায় বাসন থানার 2 মামলায় 8 জন গ্রেপ্তার হয়েছে। রংপুরের তারাগঞ্জে পুলিশ 2 জনকে পিটিয়ে হত্যার ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করেছে সেখানকার পুলিশ। এই ঘটনায় রবিবার দুপুরে তারাগঞ্জ থানার মামলা করেন নিহতের রূপলালের স্ত্রী ভারতী রানী। পরে পুলিশ ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে জড়িত সন্দেহে 4 জনকে সেখান থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের বালাপুর এলাকার ইবাদত হোসেন, বুড়িরহাট এলাকার আক্তারুল ইসলাম এবং রফিকুল ইসলাম এবং রহিমাপুরের মিজানুর রহমান। মামলায় অজ্ঞাত পরিচয় 700 জনকে আসামি করা হয়েছে। শনিবার রাত 9টার দিকে রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের বুড়িরহাটে চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু হয় 2 জনের। মাদারীপুরের শিবচরে লিফলেট বিতরণকারে হামলায় আহত হয়েছেন বিএনপির অন্তত 25 জন নেতাকর্মী। স্থানীয়রা জানিয়েছেন সোমবার সন্ধ্যার দিকে মাদারীপুর 1 আসনের মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকীর নেতাকর্মীরা তারেক রহমানের 31 দফা লিফলেট বিতরণ করতে বের হয়। শিবচর পৌরসভার চর শ্যামাইল এলাকায় শিবচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল ফকিরের ছেলে সুমন ফকিরের সাথে তাদের কথা কাটাকাটি হয়। এ সময় তাদের উপর হামলা চালায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে অন্তত 25 জন আহত হয়। তাদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। ফেনীর পরশুরাম সীমান্ত থেকে নুরুল ইসলাম নামে 63 বছর বয়সী এক বৃদ্ধকে ধরে নেয়ার 7 ঘন্টা পর ফেরত দিয়েছে বিএসএফ। সোমবার বিকেল 4:30টার দিকে বিজিবি বিএসএফ দ্বিপক্ষীয় পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেওয়া হয়েছে। এর আগে সকাল 9টার দিকে উপজেলার বক্স মাহমুদ ইউনিয়নের উত্তর কেতরাঙ্গা সীমান্ত এলাকা থেকে নুরুল ইসলামকে ধরে নিয়ে যায় বিএসএফ। স্থানীয়রা জানিয়েছেন নুরুল ইসলাম কৈয়ার কোনা গ্রামের সুলতান আহমদ এবং হালিমা খাতুনের ছেলে। তার 1 ছেলে ও 3 কন্যার সন্তান রয়েছে। তিনি গ্রাম থেকে সবজি ক্রয় করে বাজারে নিয়ে বিক্রি করে জীবিকা চালান। জাতীয় আন্তর্জাতিক যুব দিবসে পুরস্কার পাচ্ছেন 20 জন সফল আত্মকর্মী ও যুব সংগঠক। কাল 12 আগস্ট এই দিবস উদযাপন অনুষ্ঠানে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। সোমবার সংবাদ সম্মেলনে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক গাজী মোহাম্মদ সাইফুজ্জামান এই তথ্য জানিয়েছেন। এ সময় যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুবুল আলম সেখানে উপস্থিত ছিলেন। মহাপরিচালক বলেন, জাতীয় আন্তর্জাতিক যুব দিবসের যুব কার্যক্রমে অসামান্য অবদানের জন্য সফল আত্মকর্মী ও সফল যুব সংগঠককে ক্যাটাগরিতে 20টি যুব পুরস্কার এবার দেওয়া হবে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মঞ্চে জীবন্ত হয়ে উঠল জুলাই গণঅভ্যুত্থানের রক্তঝরা স্মৃতি। মাদ্রাসা শিক্ষার্থীদের পরিবেশনায় জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হলো ডকুড্রামা 36 জুলাই। এতে তুলে ধরা হয়েছে জুলাই আন্দোলনের অগ্নিঝরা দিনগুলো। 24শে জুলাই আন্দোলনে কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মাঠে ছিলেন মাদ্রাসার শিক্ষার্থীরাও। সে সময় গুলি কেড়ে নিয়েছে অনেকের প্রাণ। এবার মাদ্রাসার শিক্ষার্থীরা মঞ্চে তুলে আনলেন সেই উত্তাল দিনের ঘটনা প্রবাহ। সোমবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হয় ডকুড্রামা 36 জুলাই। 25 মিনিটের এই নাটকে উঠে এসেছে কোটা আন্দোলনের গর্জন, রাজাকার তকমার অপমান, ইন্টারনেট বন্ধের অন্ধকার, শেখ হাসিনার পলায়ন এবং শহীদদের রক্তে লেখা প্রতিবাদের ইতিহাস। অনেক কঠিন ছিল, তোরা অনেকদিন যাবত যেহেতু প্র্যাকটিস করতেছি, আলহামদুলিল্লাহ হয়েছে, যেহেতু আপনারা দেখছেন। জুলাইয়ের যে ডে বাই ডে যে বিষয়গুলো আমরা দেখেছি সামনে থেকে, সেই বিষয়গুলো আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করছি আর কি। অনেকগুলো চ্যালেঞ্জের ভিতর দিয়ে আমাদেরকে যেতে হয়, কারণ মাদ্রাসা আমাদের অনেক রেস্ট্রিকশনও যেমন আছে, আমাদের লিমিটেশন আছে। তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার 20 জন তরুণ শিল্পীকে নিয়ে নাটকটি মঞ্চে পরিবেশন করে তুরাগ শিল্পী গোষ্ঠী। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন আব্দুল্লাহ খান। তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসায় এককভাবে 5 জন শহীদ আছে, যারা জুলাই অভ্যুত্থানে শহীদ হয়েছে এবং প্রায় সহস্রাধিক এখানে আহত রয়েছে। শহীদরা আহতরা যেভাবে ভূমিকা রেখেছেন, আমরা
নাট্য পরিচালনার মাধ্যমে এই থিয়েটারের মাধ্যমে আমরা জাতির সামনে তুলে ধরেছি। শিল্পকলা একাডেমি বলছে ৩৬ জুলাই ডোকু ড্রামা নাট্যমঞ্চে এক নতুন দিগন্ত উন্মোচন করল। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ইন্ডিয়া জোটের কর্মসূচি থেকে আটকের 2 ঘন্টা পর মুক্তি পেয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী। ভোটার তালিকায় জালিয়াতির অভিযোগে সোমবার রাজধানী দিল্লিতে নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি দেয় ভারতীয় জাতীয় কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। সেই কর্মসূচি পালনের উদ্দেশ্যে পদযাত্রা করেছিলেন রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী। সেখান থেকে এই 2 শীর্ষ নেতাসহ প্রায় 30 জনকে আটক করেছে দিল্লি পুলিশ। 2 ঘন্টা পর মুক্তি পেয়ে রাহুল সহ ইন্ডিয়া জোটের সংসদ সদস্যরা লোকসভার অধিবেশনে অংশ নেন। আটক হওয়া অন্য নেতাদের মধ্যে ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব এবং শিবসেনার সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী। ভারতের উপর 50% শুল্ক আরোপের প্রতিবাদে মার্কিন পণ্য বয়কটের ডাক দিয়েছে দেশটির ব্যবসায়ী নেতা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমর্থকরা। এতে ব্যাপক ঝুঁকিতে পড়েছে ম্যাকডোনাল্ডস, কোকাকোলা, অ্যামাজন, অ্যাপেলের মতো শীর্ষ মার্কিন প্রতিষ্ঠানগুলো। গেল কয়েকদিন ধরে ভারতের বিভিন্ন মহলে মার্কিন পণ্য বর্জন এবং দেশি পণ্য ব্যবহারে আহ্বান জোরালো হচ্ছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়ে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন ভারতীয়রা। রবিবার বেঙ্গালুরুর এক সমাবেশে দেশবাসীকে দেশি পণ্যের মাধ্যমে আত্মনির্ভরশীল হবার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারত মার্কিন পণ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার। তুরস্কের উত্তর পশ্চিমাঞ্চলে 6.1 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। এতে অন্তত 1 জনের মৃত্যুর খবর এখন পর্যন্ত পাওয়া গেছে। আহত হয়েছে আরও 29 জন। স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় তুরস্কের বৃহত্তম শহর ইস্তানবুলের নিকটবর্তী বালিকেসি প্রদেশের আঘাত হানে এই ভূমিকম্প। এতে বালিকেসি প্রদেশের বহু ভবন ধসে পড়েছে এবং 1 জন বৃদ্ধা প্রাণ হারিয়েছেন। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন ভূমিকম্পে সিন্দিগ্রি শহরে কমপক্ষে 16টি ভবন ধসে পড়ে। আর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন। এবারে খেলার খবর। এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে অফ ম্যাচের প্রথম লেগে আগামীকাল মাঠে নামবে ঢাকা আবাহনী। প্রতিপক্ষ কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাইটেড। এই ম্যাচ দিয়ে জাতীয় স্টেডিয়ামে ফিরছে ক্লাব ফুটবল। খেলা শুরু হবে বিকাল 5টায়। দীর্ঘ 23 বছর পর এবার বিপিএল ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। কথা ছিল এএফসি চ্যালেঞ্জ লিগে অংশ নেয়ার, কিন্তু লাইসেন্স জটিলতায় ভেস্তে গেছে সেই স্বপ্ন। আর তাতে কপাল খুলেছে প্রিমিয়ার লিগের রানার্স আপ ঢাকা আবাহনীর। সুলেমান দিয়াবাতে ছাড়া আর কোনো বিদেশি ফুটবলার নেই আবাহনীর ডাগ আউটে। তাতে জায়গা হয়েছে লোকাল খেলোয়াড়দের। বিশেষ করে বাংলাদেশ দলের তারকা শেখ মোরসালিন ও আলামিনের পারফরমেন্সের দিকেই তাকিয়ে থাকবে আকাশী নীলরা। ফেসিলিটি যেটা আছে আমি মনে করব টোটালি ইউরোপিয়ান বড় বড় ক্লাব এবং ওয়ার্ল্ড ফেমাস ক্লাবের ফেসিলিটি তাদের আছে। তাদের ব্যাক ফোর যেটা আছে ইনক্লুডিং গোলকিপার, যে পিছনের পাঁচজনই কিন্তু ইউক্রেনের প্লেয়ার। আমার প্লেয়াররা প্ল্যান ওয়াইজ খেলতে পারে এবং তাদের যে স্ট্রং পয়েন্টগুলো আছে সেগুলো যদি প্রোটেক্ট করতে পারে তাহলে আমি আশাবাদী এই ম্যাচে নিয়ে। 2023 সালে যাত্রা শুরু করা কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাইটেড জিতেছে তাদের ঘরোয়া লিগের টানা 2টি শিরোপা। দলে আছেন 4 জন জাতীয় দলের ফুটবলার, সঙ্গে বিদেশি আক্রমণ ভাগ। লেফট উইংয়ে বেনিনের শার্বেল গোমেজের গতি, রাইট উইংয়ে কিরগিজ তারকা জুমাশেভের ফিনিশিং, সঙ্গে তাদের রক্ষণ ভাগও বেশ শক্তিশালী। আবাহনীর ঘরের মাঠে খেলা, সমর্থকও তাদের। তারপরও আমরা জয়ের ব্যাপারে আশাবাদী। আমাদের দলে বিশ্বমানের খেলোয়াড় আছে, তারা নিজেদের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী। এদিকে ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন হিসেবে চ্যালেঞ্জ লিগে খেলছে বাংলাদেশের আরেক ক্লাব বসুন্ধরা কিংস। ম্যাচে অংশ নিতে কাতারের দোহায় দলের সঙ্গে যোগ দিয়েছেন কিউবা মিচেল। সিরিয়ান ক্লাব আল কারামাহরের বিপক্ষে কিংসের ম্যাচ শুরু হওয়ার কথা বাংলাদেশ সময় মঙ্গলবার রাত 11:30টায়। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস, ঢাকা। দর্শক, এই খবরের সঙ্গে শেষ করছি দীপ্ত সংবাদ। শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম থাকছে আরেকবার। গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনের খসড়া চূড়ান্ত, ভোট বাতিল সহ নির্বাচন কমিশনের ক্ষমতা বৃদ্ধি। চানখারপুলে 6 জনকে হত্যা মামলার বিচার শুরু,
প্রথম দিন শহীদ আনাসের মা ও বাবার সাক্ষ্য। মালয়েশিয়ায় প্রধান উপদেষ্টাকে লাল গালিচার সংবর্ধনা, আগামীকাল দুই দেশের আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক। রাজধানীর মৌচাকে প্রাইভেট কারে পাওয়া নিহত দুজনের বাড়ি নোয়াখালী, কারণ উদ্ঘাটনে তদন্ত। দর্শক, এই ছিল এখনকার দীপ্ত সংবাদ। দর্শক, একটি সুখবর, শাকিব খান, জয়া আহসান অভিনীত ব্লকবাস্টার সিনেমা তাণ্ডব আগামী 14 আগস্ট থেকে দেখতে পাবেন দীপ্ত প্লেতে।